হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। এসএসসির ফাইনাল ডিভিশন ব্যাচের ক্লাস আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভাই আজকে আমাদের ক্লাসটা থাকবে ছিল সমতলীয় ভেক্টর, হায়ার ম্যাথের চ্যাপ্টার নাম্বার 12 সমতলীয় ভেক্টর। তো এই ক্লাসের যা যা কিছু থাকার কথা সবই কিছু ওভারঅল আছে, সবকিছু ওভারঅল আছে। তো এই ক্লাস থেকে অন্তত একটা সিকিউ এবং বেশ কয়েকটা এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষায় কমন আসবে, অবশ্যই আসবে। আর এই সবকিছু পারার জন্য পুরো ক্লাসটা ওভারঅল তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে। তো এই ক্লাসটায় যে জিনিসপত্রগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি তোমার আগে সেই জিনিসটাকে দেখায় দেই। প্রথমে তোমাকে সব থেকে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের সামান্তরিক বিধি, এট দ্য সেম টাইম হচ্ছিল ভেক্টরের বিয়োগ, সেই সাথে হচ্ছিল ভেক্টর সমান্তরাল ভেক্টর। পাশাপাশি বিপরীত ভেক্টরটাও তুমি চাইলে অন স্টার দিয়ে রাখতে পারো। তো এই সবকিছু কিন্তু থাকবে। তো এই সবকিছু দেখার জন্য হলে পুরো ক্লাসটা তোমাকে ভাইয়া ওভারঅল দেখতে হবে ধৈর্য ধরে, স্টেপ টু লেগে থাকতে হবে, কারণ ধৈর্যশীলদের সাথে রয়েছে সফলতা। তো চলো স্টার্ট নাও। শুরুতে আমরা দেখবো চলো রাশি। আমরা প্রথমে দেখবো চলো রাশি। লেটস সে প্রথম টপিক রাশি। রাশি কি? যাকে পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায় তাকেই বলা হচ্ছিল রাশি। আর যাকে পরিমাপ করা যায় না তাদেরকে কি বলা হয়? যেমন দুঃখ, বেদনা, কষ্ট, এদেরকে পরিমাপ করা যায় না। আমরা সকলেই ব্যথিত, তাই না? তো এই যে ব্যথা, এটাকে অনুভব করা যায় বাট পরিমাপ করা যায় না। যাকে পরিমাপ করা যায় না তাকে বলা হচ্ছিল অরাশি, আর যাকে পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছিল রাশি। চলো এই রাশি মূলত দুই প্রকার, একটা ছিল ভেক্টর রাশি আর একটা ছিল স্কেলার রাশি। প্রথমে আমরা দেখবো ছিল ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রথম টপিক ভেক্টর রাশি, এট দ্য সেম টাইম আরো একটা টপিক থাকবে পাশাপাশি, স্কেলার রাশি। স্কেলার রাশি ভেক্টর রাশি কাকে বলে? যাকে পরিমাপ করার জন্য মান পাশাপাশি দিক দরকার। লেটস আমাদের কাছে একটা অবস্থান আছে, এই অবস্থান। তো এই অবস্থান থেকে তোমার স্কুল হয়তোবা 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূরে। তোমার স্কুল যদি 1 কিলোমিটার দূরে হয়, এই অবস্থান থেকে বি অবস্থানে তোমার স্কুল হয়তোবা 1 কিলোমিটার দূরে। তো তোমারও স্কুলে কেউ একজন যেতে চাই, তো তুমি যদি তারে বলে দাও যে আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, তো এইটা কি কোনো ভ্যালিড কিছু হয়েছে? হয় নাই। তো তোমাকে বলে দিতে হবে তোমার স্কুলের ডিরেকশন পেতে হলে তাকে দুইটা প্যারামিটারের দরকার, মান পাশাপাশি দিক। তুমি যদি বলে দিতে যে আমার স্কুল থেকে আমার বাসা থেকে আমার স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, তাইলে কি খুঁজে পাইতো? কখনোই না। তোমার স্কুল থেকে সব দিক বরাবর, এই দিক, এই দিক, ওই দিক, সব দিক বরাবর 1 কিলোমিটার সারফেস। তো কেউ যদি পেতে চায় তাহলে পুরো 1 কিলোমিটার সারফেস বরাবর তাকে ঘুরতে হবে, তাইলেই তো কেবল সে তোমার স্কুলটাকে পাবে। তা না হলে তাকে কি করতে হইতো? এই দিক বরাবর আসতে হইতো, আবার ব্যাকে যাইতে হইতো, আবার আসতে হবে এবং ব্যাকে যাইতে হবে। বাট তুমি যদি তাকে বলে দাও যে আমার স্কুল আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে উত্তর দিকে, তো কিভাবে এই দিককে ম্যাপিং করা হয়? সব সময় উপরের দিককে ধরা হচ্ছিল উত্তর, তাহলে ডেফিনেটলি নিচের দিক দক্ষিণ, তাহলে এই দিক কি হবে? পশ্চিম, আর এই দিক পূর্ব। তার মানে তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে আছে। এই যে তুমি যে ডিরেকশনটা দিছো, তখন তোমার স্কুলটাকে খুঁজে পাওয়া যাবে। আর যদি তুমি শুধু বলে দিতা যে আমার স্কুল আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে, তাইলে কি তোমার স্কুলটাকে কখনো খুঁজে পাওয়া যাইতো? ডেফিনেটলি না। পাওয়া যাইতো বাট পুরো সারফেস বরাবর ঘুরতে হইতো, তাইলে কোনো এক মোমেন্টে তোমার স্কুলটাকে পাওয়া যাইতো। বাট তুমি যদি ডিরেক্ট তাকে বলে দিতে যে আমার স্কুল আমার বাসা থেকে 1 কিলোমিটার দূরে এবং উত্তর দিক বরাবর, পূর্ব দিক বরাবর না পশ্চিম দিক বরাবর, তাইলে সে খুব সহজেই তোমার স্কুলটাকে পিক করতে পারতো। এইটাই, যাকে প্রকাশ করার জন্য মান পাশাপাশি দিক দরকার হয় তাকে বলা হচ্ছিল ভেক্টর রাশি। আর যাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মান হলেই যথেষ্ট, ফর এক্সাম্পল তোমার ওজন বা ভর। লেটস আমাদের কাছে একটা ওজন মাপার ডিভাইস, এর নাম কি? ব্যালেন্স। এই ব্যালেন্স আছে, এর উপরে একজন ম্যান আছে। লেটস তুমি, তোমার ভর কত? হয়তোবা 60 কেজি, 50 কেজি, তোমার ভর 50 কেজি। তো এই যে তোমার ভর 50 কেজি, এইটা প্রকাশ করার জন্য কি একাধিক প্যারামিটার দরকার হয়েছে? হয় নাই। তো কি দরকার হয়েছে? শুধুমাত্র মান। তুমি শুধু একটা মান বলে দিছো, তাহলেই আমরা বুঝতে পারছি যে তোমার ভর হয়তোবা 50 কেজি, তাই না? তোমার ওয়েট 50 কেজি।
এইটা প্রকাশ করার জন্য কি একাধিক কিছু দরকার হয়েছে? হয় নাই তো। একে বলা হচ্ছিল স্কেলার রাশি। এর ভিতরে কত কিছু পড়তে পারে? অনেক কিছুই পড়তে পারে, যেগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র একটা জিনিস দরকার, তাকেই বলা হচ্ছিল স্কেলার রাশি। আর যাকে প্রকাশ করার জন্য একাধিক প্যারামিটার দরকার, তাকে বলা হচ্ছিল ভেক্টর রাশি। সোফার এই গেল ভেক্টর রাশি এবং স্কেলার রাশির কনসেপ্ট। চলো ভাইয়া, তুমি ক্লাসটাকে খুব দ্রুত শেয়ার করে দাও, যাতে করে আমরা পৌঁছে দিতে পারি বাংলাদেশের সবগুলো স্টুডেন্টের কাছে। আমাদের উদ্দেশ্য থাকবে কি? ওকে, আমরা এই ক্লাসটাকে দ্রুত শেয়ার দিয়ে নেব। আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের, সিঙ্গেল স্টুডেন্টের কাছে, আর এর জন্য তোমার সহযোগিতা খুব দরকার, তাই না ভাইয়া? খুব দ্রুত ক্লাসটাকে শেয়ার করো, যাতে আমরা পৌঁছে যেতে পারি। আমরা যেন পৌঁছে যেতে পারি একাধিক স্টুডেন্টের কাছে। ওকে, চলো আমরা অনেকগুলো শেয়ার দিয়ে নিই একেবারে। ওকে ওকে ওকে, আর কোথায় দেওয়া যায়? এই তো আমরা অনেকগুলো জায়গায় পৌঁছে গেছি। তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। প্রথমে দেখলাম হচ্ছিল আমরা রাশি, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এগুলো তুমি ফিজিক্সেও পড়ছো। পাশাপাশি এই জায়গায় একটু টাচ দিয়ে রাখলাম আর কি। চলো এগিয়ে যাই, পরবর্তী টপিক থাকবে আমাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমাদের পেইড কোর্স চলমান, এখনই ভর্তি হয়ে যাও। আর ভর্তির লিংক তোমার ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো আমরা চলে যাবো এবার ভেক্টরের প্রকাশ। ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়? ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশ, ভেক্টর কিভাবে প্রকাশ করতে হয়? চলো আগে আমরা ক্লাসটাকে দেখে নেই, ক্লাসের কি খবর। ওকে, সাউন্ডটাকে অফ করে দিয়ে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। ভেক্টরের প্রকাশ। তো লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে পি। এই পি কে প্রকাশ করা হয় উপরে একটা অ্যারো চিহ্ন দ্বারা, তীর চিহ্ন দ্বারা। এইভাবে প্রকাশ করা হচ্ছিল একটা ভেক্টর। যদি আমাদের কাছে আরো একটা ভেক্টর থাকতো, কিউ ভেক্টর, এর উপরে একটা অ্যারো দেওয়া হইতো, এর দ্বারা বোঝাই হচ্ছিল একটা ভেক্টর। পাশাপাশি এই ভেক্টর প্রকাশের জন্য মান দরকার। তুমি একে বলে দিত কত, এই পি এর মান 5 একক অথবা 6 একক, 5 মিটার, যে কোনো কিছু বলতে পারতে। কিউ এর মান কত? 5 মিটার, এবং পি এর মান হচ্ছিল 3 মিটার, বলতেই পারতে তুমি। এই যে প্যারামিটার কোন একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য অনেকভাবে প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল এইভাবে প্রকাশ করা হয় যে ইউ নিচে একটা টান দিয়ে রাখছে, পাশাপাশি বি নিচে আরো একটা টান দিয়ে রাখছে, এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। অনেকে শুধু এরকম লেখে যে পি শুধুমাত্র উপরে টান দিয়ে রাখছে, এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। মানে অনেকেই প্রকাশ করে। এট দ্য সেম টাইম ভেক্টরকে আরো ভাবে প্রকাশ করা হয়, যদি তুমি তোমার কাছে ইলেকট্রনিক ডিভাইস থাকে, তবে সেই সংখ্যাটাকে বোল্ড করে লেখা হয়। হতে পারতো এটা পি, এটাকে বোল্ড করা হয়, মানে মোটা করে লেখা হয়। বাট পরীক্ষার হলে যদি তুমি এইভাবে বোল্ড করতে যাও, তাহলে তো অবস্থা খারাপ আছে। তো কি করতে হবে? তোমাকে কোন একটা ভেক্টর লিখতে হবে এবং ওর উপরে একটা অ্যারো দিতে হবে। কিউ এর উপরে একটা অ্যারো দিয়ে রাখছো, হয়ে গেছে ভেক্টর প্রকাশ। পি এর উপরে একটা টান মারে রাখছো। যদি তুমি এই অ্যারোটা দিতে না পারো, তাইলে তুমি শুধুমাত্র দিয়ে রাখবে পি, টান দিলেই শেষ ভেক্টর। সবচেয়ে সুন্দর অ্যাপ্রোচ কোনটা? পি দিয়ে রাখছো, এর উপরে একটা তীর চিহ্ন, এই দ্বারা বোঝাচ্ছে হচ্ছিল একটা ভেক্টর। এইভাবে প্রকাশ করা হয় একটা ভেক্টর। তো আমরা ওইভাবেই ক্লাসটাকে কন্টিনিউ করতেছি, যাতে করে তুমি এর আগে কখনোই ভেক্টর ক্লাস করো নাই, বাট আজকে যদি তুমি পুরো ক্লাসটা করো, তবে ওভারঅল সবকিছু বুঝতে পারবে। সো রানিং। তাহলে এবার আমরা দেখবো চলো সমান ভেক্টর। সমান ভেক্টর কাকে বলে?
যে ভেক্টরের মান ও দিক সমান, সমান ভেক্টর, সমান ভেক্টর। তো সমান ভেক্টর কি? লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর। পি যদি সমান ভেক্টর হতে চায় তাহলে এই ভেক্টরের দিক এবং মান সমান হতে হবে। তাহলে আমরা বেশ কিছু জিনিসপত্রকে ইন্ডিকেট করি। যদি সমান হতে চাই তাহলে ভেক্টরকে কি কি কোয়ান্টিটি মেনে চলতে হবে? প্রথমে হতে হবে সমান, সমান। 2 নাম্বার কোয়ান্টিটি থাকবে হচ্ছিল মান, দিক একই। দিক তো আর সমান হয় না, দিক হতে হবে একই, দিক একই। পাশাপাশি আরো বেশ কিছু প্যারামিটার মেনে চলতে হবে তাকে, আর মোট 3টা। শেষ নাম্বারটা হচ্ছিল, সেটা হচ্ছিল সমান্তরাল। সমান্তরাল কি কি হতে হবে? তাকে হতে হবে সমান, দিক একই, পাশাপাশি হতে হবে সমান্তরাল, তাই না? মোট 3টা প্যারামিটার মেনে চললে সেটা হচ্ছিল সমান ভেক্টর। চলো আমরা দেখে নেই সমান ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। রিপ্রেজেন্ট করা হয়, লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে, এটা হচ্ছিল পি ভেক্টর। তো সমান ভেক্টর হতে হলে কি হতে হবে? এই ভেক্টরের মান যদি 5 মিটার হয়, তো আমরা যদি আরো একটা ভেক্টর নেই তাহলে তাকে এটা, এই যে ভেক্টরটা আমরা নেব তাকে এই ভেক্টরের সমান হতে হবে। লেটস এটি হচ্ছিল কিউ ভেক্টর, তাই না? প্রথমটা হচ্ছিল পি ভেক্টর, নিচের পরবর্তী যে ভেক্টরটা আমরা নিয়েছি সেটা হচ্ছিল কিউ ভেক্টর। এবং এই ভেক্টরের দিক একই দিকে, পাশাপাশি মান 5 মিটার। এট দ্য সেম টাইম তাকে হতে হবে সমান্তরাল, যদি এই দিক বরাবর হইতো। এটি হচ্ছিল কিউ ভেক্টর এবং এই ভেক্টরের মান হতো কত? 5 মিটার। এইটা কিন্তু সমান ভেক্টর হইতো না, কারণ এর দিক সেম নাই, পাশাপাশি এটি সমান্তরাল নাই, শুধুমাত্র মানে সমান আছে। তো কখন সমান্তরাল ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় বা গঠন করে, ফর্ম করে? এর মান সমান হতে হবে, দিক একই হতে হবে, এট দ্য সেম টাইম একে সমান্তরাল হতে হবে, তাই না? যদি এমনটাই হয় তাহলে সেটা একটা সমান্তরাল ভেক্টর রিপ্রেজেন্ট করে। চলো আমরা এই জায়গায় আরো একটা দেখে নেই। যদি এই দিক বরাবর হইতো, এই দিক বরাবর, এই দিক বরাবর হইতো, এটা হচ্ছিল লেটস সে এ ভেক্টর, এর মান কত? এ ভেক্টরের মান 1 মিটার। এই দিক বরাবর যদি আরো একটা ভেক্টর নিতাম আমরা, বি ভেক্টর, এই বি ভেক্টরের মান কত? 1 মিটার। তাইলে এরা সমান ভেক্টর রিপ্রেজেন্ট করে বা ফর্ম করে, গঠন করে কিভাবে? দেখো তো, এরা একই দিক বরাবর, মান সমান, পাশাপাশি সবকিছু সমান। যদি সবকিছু সমান হয় তাইলেই তো এটা সমান ভেক্টর রিপ্রেজেন্ট করে, তাই না? যদি সমান ভেক্টর হয়, দিকে দিক একই, পাশাপাশি মান সেম, পাশাপাশি সমান্তরাল, তাইলে সেটা হচ্ছিল সমান ভেক্টর। এই গেল মোট 3টা কনসেপ্ট। প্রথমে দেখতে হচ্ছিল আমরা রাশি, এরপরে দেখলাম হচ্ছিল ভেক্টরের প্রকাশ, পরবর্তী টপিক হচ্ছিল সমান ভেক্টর, এরপরে দেখবো হচ্ছিল বিপরীত ভেক্টর। এখন ধীরে ধীরে আমরা একটু বেটার ফর্মে প্রবেশ করব। প্রপার বুঝতে পারছি সমান ভেক্টর কাকে বলে? দিক সেম হতে হবে, মান সেম হতে হবে, পাশাপাশি সমান্তরাল হতে হবে, তাইলে সেটা সমান্তরাল ভেক্টর রিপ্রেজেন্ট করে বা সমান ভেক্টর ফর্ম করে। তাহলে এইবার পরবর্তী টপিক থাকবে হচ্ছিল ভেক্টরের বিপরীত ভেক্টর। পরবর্তী টপিক বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর কাকে বলে? লেটস আমাদের কাছে ওই সেম আরো একটা ভেক্টর আছে পি ভেক্টর। বিপরীত মানে কি? ইনভার্স ভেক্টর, একে ঘুরায় দিতে হবে কত কোণে? এই পি ভেক্টরকে যদি আমরা একদম 180 ডিগ্রি কোণে ঘুরায় দেই, 180 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা পাই, পাই এর সমপরিমাণ কোণে যদি ঘুরায় দেই, তাইলেই যে ভেক্টরটা আমরা পাই সেটাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরকে প্রকাশ করা হচ্ছিল মাইনাস পি দ্বারা। এটা হচ্ছিল পি ভেক্টর, ওর বিপরীত ভেক্টর হচ্ছিল মাইনাস পি ভেক্টর। কতটা কোণে ঘুরাইছে? 180 ডিগ্রি বা সরল কোণ, অথবা পায়ের সমপরিমাণ কোণে আমরা ঘুরাইছি। এই যে ভেক্টরটা আমরা পাইছি একে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। অনেকে এভাবে প্রকাশ করায় যে লেটস এই দিক বরাবর আছে হচ্ছিল পি ভেক্টর,
এই ভেক্টরটাকে যদি আমরা এই দিক বরাবর ঘুরায় দেই তাইলে যে ভেক্টরটা পাবো আমরা সেটাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর বা কিউ পি অপোজিট অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। যদি সামনের দিক বরাবর যায় তো ওই ভেক্টরটাকে যদি আমরা ডিরেক্ট ঘুরায় দেই ইনভার্স করি, এটা হচ্ছিল রাইট অ্যাপ্রোচ। যদি একদম ডিরেক্ট ঘুরায় দেই তাইলে যে ভেক্টরটা আমরা পাই তাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। এভাবে রিপ্রেজেন্ট করা যায় যে যদি লেটস সে সামনের দিক বরাবর গতিশীল একটা ভেক্টর পি ভেক্টর এবং ওই ভেক্টরটাকে যদি আমরা ঘুরায় দেই একদম 180 ডিগ্রি কোণে, এরপরে যে ভেক্টরটা আমরা পাই তাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। তো এই জায়গায় থেকে ধারক রেখা বলে একটা শব্দ আছে, ধারক রেখা। তো লেটস সে একটা রেখা, এই রেখার উপরে একটা ভেক্টর আছে পি ভেক্টর। এই রেখার উপরে এই পি ভেক্টরটা যে অংশ দূরে আছে এইটাই তো হচ্ছিল ভেক্টর। পাশাপাশি যে রেখার উপরে এই ভেক্টরটা অবস্থিত তাকে বলা হচ্ছিল ধারক রেখা। ধারক রেখা মানে কি, যে আসলে ধারণ করে রাখে, অ্যাকচুয়ালি যে ধারণ করে রাখে তাকে বলা হচ্ছিল ধারক রেখা। তো এই রেখাটাকে অ্যাকচুয়ালি কে, এই ভেক্টরটাকে কোন রেখা অ্যাকচুয়ালি ধারণ করে রাখছে, এই রেখা, যে রেখাটা একে ধারণ করে রাখছে তাকে বলা হচ্ছিল ধারক রেখা। প্রপার ক্লিয়ার? যে রেখার উপরে ভেক্টর উপস্থিত তাকে বলা হচ্ছিল ধারক রেখা। যদি এই দিক বরাবর হইতো, যে কোনো দিক বরাবর হইতে পারে, এই দিক বরাবর হইতো তাইলে এই জায়গায় যে রেখাটা উপস্থিত থাকতো ভেক্টরটা, যদি কিউ ভেক্টর হইতো তাহলে এই যে ভেক্টর কিউ ভেক্টর যে রেখার উপরে উপস্থিত তাকে বলা হচ্ছিল ধারক রেখা। বা যে রেখাটাকে যে রেখাটি এই কিউ ভেক্টরকে ধারণ করে রাখছে তাকে বলা হচ্ছিল ধারক রেখা। সোফার ক্লিয়ার? এই গেল বিপরীত ভেক্টর। কোন ভেক্টরকে যদি আমরা ইনভার্স করি, ঘুরায় দেই 180 ডিগ্রি বা সরল কোণ বা পাই এর সমপরিমাণ কোণে ঘুরায় দেই তাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। এই যে কিউ এর পি এর অপোজিট ভেক্টর। তাইলে তুমি এভাবে ডিরেকশনটাকে ঘুরায় দিতে পারো, এই দিক বরাবর চলমান ছিল যদি তুমি ওরে ঘুরায় দাও এই দিক বরাবর, তাইলে তুমি যে ভেক্টরটা পাবে তাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। সোফার ক্লিয়ার? বিপরীত ভেক্টর ফিনিশ। এবার আমরা দেখব পরবর্তী টপিক, ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি। এইবার থেকে আমাদের পড়াশোনাটা একটু শুরু। এত সময় তো শুধু আমরা এমনি এমনি পেছাল পাচ্ছি আর কি। তো এবার আমরা এগিয়ে যাই, ভেক্টরের বিপরীত ভেক্টর কিন্তু ফিনিশ। এবার আমরা দেখবো ছিল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি, অ্যাকচুয়ালি এই জিনিসটাকে আমরা খুব সুন্দর মতো রিপ্রেজেন্ট করব। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি, লেটস সে আমাদের কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এই দিক বরাবর গতিশীল পি ভেক্টর। তো এর সাথে আরো একটা ভেক্টর এই ভেক্টরের শীর্ষবিন্দু থেকে এই দিক বরাবর গতিশীল, এটি হচ্ছিল কিউ ভেক্টর। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সাথে বিপরীত ক্রমে যদি আরো একটা ভেক্টর যুক্ত হয়, বিপরীত ক্রমে যুক্ত হয়েছে, এই যে ভেক্টরটি বিপরীত ক্রমে যুক্ত হয়েছে এদেরকে বলা হচ্ছিল এই পি এবং কিউ এর যোগফল ভেক্টর বা লব্ধি ভেক্টর আর। বুঝতে পারছি সোফার বিষয়টা কি হয়েছে, যে একই ক্রমে চলমান পি ভেক্টরের শীর্ষবিন্দু এবং কিউ ভেক্টরের প্রাদবিন্দু এরা তো একই ক্রমে চলমান, একই ক্রমে চলমান। তো যদি দুইটা ভেক্টর একই ক্রমে চলমান হয় এবং এদের সাথে আরো একটা ভেক্টর যদি বিপরীত ক্রমে মিলিত হয়, দুইটা ভেক্টর একই ক্রমে এই দিক বরাবর গতিশীল, বিপরীত ক্রমে যদি আরো একটা ভেক্টর যুক্ত হয়, বিপরীত ক্রমে যে ভেক্টরটা যুক্ত হয়েছে তাকে বলা হচ্ছিল এই দুইটা ভেক্টরের যোগফল ভেক্টর বা লব্ধি ভেক্টর আর ভেক্টর। এই লব্ধি ভেক্টরকে প্রকাশ করা হয় কি দ্বারা, আর ভেক্টর। তো তুমি যদি জীবনটাকে একটু কঠিন করতে চাইতে তাহলে তুমি এই জায়গায় বেশ কিছু মান দিতে পারতে, এটা এ এবং এই অংশ বি, তাহলে এই অংশকে কি বলা হয়েছে, ডেফিনেটলি সি। তো চলো ওই যে যোগফল ভেক্টর কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কি আর ভেক্টর, লব্ধি ভেক্টর কি আর ভেক্টর। তুমি দেখো তো পি ভেক্টর কি এ বি ভেক্টর, পি ইজ ইকুয়াল টু কি এ বি, কিউ ইজ ইকুয়াল টু কি বিসি প্লাস বিসি ইজ ইকুয়াল টু কত, এই আর ইজ ইকুয়াল টু হইতো কত এসি, এ সি। এই গেল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটাকে বলা হচ্ছিল ট্রায়াঙ্গেল ল, ভেক্টর যোগের ট্রায়াঙ্গেল ল। আর এরপরে আমরা দেখবো হচ্ছিল ভেক্টর যোগের সামান্তরিক বিধি।
তো বুঝতে পারছি সোফার যদি একটা ভেক্টরের সাথে আরো একটা ভেক্টরের প্রথম ভেক্টরের এই পি ভেক্টরের শীর্ষবিন্দু এবং কিউ ভেক্টরের পাদবিন্দু এরা একটার সাথে একটা আরেকটির সাথে যুক্ত হয়েছে একই ক্রমে, বিপরীত ক্রমে যদি আরো একটা ভেক্টর এদের সাথে সংযুক্ত হয়, এই যে ভেক্টরটা সংযুক্ত হয়েছে এদেরকে বলা হচ্ছিল পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি আর ভেক্টর। তো কিভাবে যোগ করা হয়? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু কত হয়? আর ভেক্টর। একেই বলা হচ্ছিল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ইহাও তোমাকে পড়তে হবে। তো এই গেল ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ভেক্টর কিভাবে যোগ করতে হয়? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছিল আর। এই তো তোমার ছোটবেলার ফর্মুলা। অ্যাকচুয়ালি ভেক্টর কিভাবে যোগ করতে হয় সেই জিনিসটা আমরা একটু পরেই রিপ্রেজেন্ট করছি। তো চলো এই গেল প্রথমে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এইবার ভেক্টর যোগের সামান্তরিক বিধি। মুছে দেবো জিনিসটাকে নাকি আমরা এই দিক বরাবর লিখব? ভেক্টর যোগের সামান্তরিক বিধি সেম জাস্ট লাইক এই জিনিসটার মতোই কাজ করে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। তো লেটস সে আমাদের কাছে একটা সামান্তরিক আছে, এই সামান্তরিকের দুইটি কর্ণ যদি দুইটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এই দিক বরাবর একটা ভেক্টর আছে এবং এই দিক বরাবর আরো একটা ভেক্টর আছে। লেটস সে এই ভেক্টরটা ছিল পি ভেক্টর এবং এই ভেক্টরটা যদি কিউ ভেক্টর হয়, এদের মাঝখান বরাবর দিয়ে একটা ভেক্টর যাবে। এই যে কর্ণ বরাবর যেটি প্রবেশ করবে এটি হচ্ছে এদের লব্ধি ভেক্টর বা যোগফল ভেক্টর আর। যোগফল ভেক্টর আর পি এবং কিউ এর যোগফল কোনটা? এই যে এদের মাঝ বরাবর কর্ণ দিয়ে যে ভেক্টরটা প্রবেশ করবে সেটা হচ্ছে এদের যোগফল ভেক্টর বা লব্ধি ভেক্টর। একে বলা হচ্ছিল আর ভেক্টর, জাস্ট লাইক অনেকটা সেম ত্রিভুজের মতো। তো এই যে সামান্তরিকের দুইটা বাহু কি সমান্তরাল না? সমান্তরাল এবং সমান্তরাল, তাহলে এই বাহুটাও সমান এবং সমান্তরাল। তো তুমি কিউ কে যদি সরায় এই পাশে আনতে কিউ, তাইলেই তো সেটা একটা ত্রিভুজ গঠন করে। এই কিউ বাহুটাকে যদি সরায় আমরা এই মুড়ো নিয়ে আসি তাইলেই তো সে একটা ত্রিভুজ ফর্ম গঠন করছে, তাই না? এই যে দেখো এটাও একটা ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ, সেম জিনিস। তুমি এই ত্রিভুজটাকে এই সামান্তরিকটাকে চিহ্নিত করতে এ বি সি ডি, দেখছো এই যে ত্রিভুজ এবং সামান্তরিক দুইটাই কিন্তু সেম, জাস্ট লাইক সেম জিনিস। তো সামান্তরিকের কি হয়? কর্ণ বরাবর দেয়। তো এইটাও কিন্তু ওইভাবেই কাজ করছে। তো এইটা থেকে অ্যাকচুয়ালি পড়াশোনার সবকিছু শুরু হয়। তো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি? দুইটি সামান্তরিকের দুইটি বাহু যদি দুইটি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, একটা হলো পি ভেক্টর এবং আর একটা যদি কিউ ভেক্টর হয়, তো এদের যোগফল ভেক্টর কোন দিক বরাবর চলবে? এদের মাঝ বরাবর চলবে। কিভাবে কাজ করে জিনিসটা যদি তুমি একটু রিয়েলাইজ করতে চাও, বাস্তবিক এক্সপেরিমেন্ট করো। হয়তো বা লেটস সে এই জায়গায় একটা বল আছে, ফুটবল। এই ফুটবল দুইজন বন্ধু দুই দিক থেকে শট করছো, কিক মারছো। একজন বন্ধু শট করছে এই দিক বরাবর এবং আরো একজন বন্ধু শট করছো এই যে এই জিনিসটার মতো, ভেক্টরের মতো। তো ভেক্টর কিভাবে কাজ করে? লব্ধির ভিতর দিক বরাবর দেয়। তো একদিন এই দিক বরাবর আর একজন এই দিক বরাবর। তো তুমি এর কিক করো, একজন যদি এই দিক বরাবর কিক করো, পাশাপাশি আরো একজন যদি এই দিক বরাবর কিক করো, আসলে বলটা কোন দিক যাবে? এই দিক যাবে নাকি এই দিক যাবে? ডেফিনেটলি না, বল এদিকে যাবে না, এইদিকে যাবে না, বল যাবে কি এই দুইটার মাঝামাঝি বরাবর, তাই না? ওই যে সেম। তো এই দিক বরাবর যদি তুমি বল প্রয়োগ করো, এই দিক বরাবর যদি বল প্রয়োগ করো, তাহলে সেটা কোন দিক যাবে? ভেক্টর তো একটা, বল তো একটা ভেক্টর রাশি, বল। এই যে এইগুলো জিনিসপত্র আমরা পরে শিখবো। বল তো একটা ভেক্টর রাশি, তাই না? যদি বল একটা ভেক্টর রাশি হয়, তো এই জায়গায় যে আমরা বলটা প্রয়োগ করছি অ্যাপ্লাইড ফোর্স এফ, এই দুইজনই অ্যাকচুয়ালি বল প্রয়োগ করছে এই বলের উপরে। যদি এই বলের উপরে দুইজনই অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করে, এফ বল প্রয়োগ করছে, এর এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করছে, যদি দুইজনই এফ পরিমাণ বল প্রয়োগ করে, তাহলে অ্যাকচুয়ালি বলটা কোন ডিরেকশনে যাবে? এই দিক বরাবর চলবে নাকি এই দিক বরাবর চলবে? না, এই দুইটার কোনো দিক বরাবরই যাবে না, বল যাবে এদের মাঝ বরাবর, লব্ধি ভেক্টর। দেখছো কারবারটা? এদের কর্ণ বরাবর যাবে। তো ভেক্টর প্রকাশ করার জন্য এই যে দিক পাশাপাশি মান দরকার। এই যে দিকটা বলে দিতে হবে তোমাকে, এই দিক বের করা শিখাবো। একটু বড় হও, বড় হইলে এই সবকিছু খুব সুন্দর মতো দেখবে। এখন তুমি শুধু জেনে রাখো যে এগুলো কিভাবে কাজ করে। তো যদি দুই দিক বরাবর কিক মারা যায়, তো তুমি একটু রিয়েলাইজ করো, তো এই দিক থেকে এবং এই দিক থেকে যদি বলটাকে মারো একটা টাইম, তাহলে বলটা কোন দিক যাবে? বলটা কোন দিক যাবে? বলটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, বল যাবে এদের মাঝ বরাবর। এইটাই কাজ করে হচ্ছিল এইভাবে।
বুঝতে পারছি? সুপার ক্লিয়ার। তো দুইটা, একটা সামান্তরিকের দুইটা বাহু যদি দুইটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, একটা ছিল পি ভেক্টর এবং আরো একটা যদি কিউ ভেক্টর হয়, এদের মাঝ বরাবর দিয়ে কর্ণ বরাবর যেটা যাবে সেটা হচ্ছে এদের লব্ধি ভেক্টর। আর তো ভেক্টর কিভাবে যোগ করতে হয়, যে সেম লাইক সেম জিনিস, ওই পূর্বের মতোই, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয়, আর ভেক্টর। সো ফার ক্লিয়ার? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত হয়, আর ভেক্টর। চলো এবার আমরা এই যে আর লব্ধি ভেক্টরের মান, এই যে ভেক্টরটা এদের মাঝ বরাবর গেছে, এই জায়গায় থেকে ভেক্টরকে আসলে কিভাবে যোগ করা হয়। ভেক্টর যোগ করার সূত্র কি? ভেক্টর যোগ করার সূত্র হচ্ছে লব্ধি ভেক্টর আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2, এই জায়গায় আমরা বড় হাতের কিউ দেই, কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। আলফা হচ্ছিল পি এবং কিউ এর মাঝের কোণ, এই যে পুরো কোণটা কত, এই জায়গায় কিন্তু 90 ডিগ্রি। যদি তুমি 90 ডিগ্রি বসাও, সাইন 90 কত, সাইন 90 কত 1, আর কস 90 কত 0। এই দিকের অংশ কত হয়, এই দিকের অংশ হচ্ছিল যে দিকের সাথে কোণ সেই দিকের সাথে আসলে কস হয়। তো যদি 0 নাও, 90 ডিগ্রি নাও, তো 90 ডিগ্রিতে আসলে কোনো দিকে উপাংশ থাকে না। এই ভেক্টরের মতো ভাবে কাজ করে হয়, সবসময় ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়। এইটা যদি লব্ধি ভেক্টর হয় তাহলে এই দিক বরাবর একটা কাজ করে, আর এই দিক বরাবর একটা কাজ করে, দুই দিক বরাবর, এবং এদের মাঝের কোণ ধরা হয় কত, আলফা, আলফা, তাই না? তো তখন কাছে এইটা, আর যদি 90 ডিগ্রি বরাবর কাজ করে, 90 ডিগ্রি বরাবর কাজ করে, তাইলে কি কোনো উপাংশ থাকে? উপাংশ থাকে না। 90 ডিগ্রি বরাবর হইলে আর ইজ ইকুয়াল টু শুধু কি হয়, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার হয়। 90 ডিগ্রি বরাবর কোনো উপাংশ থাকে না। এই 90 ডিগ্রি বরাবর মারলে কি কোনো উপাংশ থাকে? কোনোভাবেই তো ভাগ করা যায় না। যদি তুমি এই ভিতরের দিক বরাবর মারো তাইলে না এদেরকে উপাংশে বিভক্ত করা যায়, এই আর ভেক্টরকে না উপাংশে বিভক্ত করা যায়। আমি কিন্তু এই ভেক্টর বিভাজন তোমার শিখাইছি। তো এই ভেক্টর বিভাজন যদি তুমি শিখতে চাও, ডেফিনেটলি তোমাকে ইউটিউবে যেতে হবে এবং সহজ শিক্ষা স্কুল লিখে সার্চ করতে হবে, ইউটিউবে যা দেখতে হবে। চলো, গতি এবং বল, এই দুইটা অধ্যায়ের ভিতরেই আমরা খুব সুন্দর মতো এই জিনিসপত্রগুলো দেখছি ফিজিক্সে। এই গেল সোফার সবকিছু ক্লিয়ার। কিভাবে ভেক্টরকে যোগ করতে হয়, ভেক্টরের লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। যদি 90 ডিগ্রি বরাবর হয় তাইলে শুধুমাত্র আর ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ফিনিশ। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি গেল, ভেক্টর যোগের সামান্তরিক বিধি গেল। এবার দেখবো চলো আমরা ভেক্টর বিয়োগ। ভেক্টর অ্যাকচুয়ালি কিভাবে বিয়োগ করতে হয়, চলো আমরা দেখে নেই ভেক্টরটাকে আসলে কিভাবে বিয়োগ করতে হয়। ভেক্টরের বিয়োগ আমি কিন্তু তোমার সিগনিফিকেন্স সহ দেখাইছি, যে একদম একটা ভেক্টর কিভাবে লব্ধিটা এর মাঝ বরাবর দেয়, তাই না? কিভাবে কাজ করে লব্ধিটা সেটাও কিন্তু আমি তোমারে খুব সুন্দর মতো প্রমাণ করে দেখাইছি, ভিজুয়ালাইজিং করাইছি তোমারে। তুমি এবং তোমার ফ্রেন্ড যখন এট এ টাইম একটা ফুটবলকে শট করো, তখন সে বলটা কোন দিক যায়? বলটা কিন্তু দুই জনের পায়ের শট খেয়ে বলটা কিন্তু মাঝ বরাবর যায়, তাই না? এই বলটা যদি তোমরা দুই বন্ধু এট এ টাইম দুই দিক থেকে শট করতে, বলটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর যাইতো? তোমার বন্ধুর শটের এই দিকেও যাইতো না, তোমার শটে এই দিকেও যাইতো না। বলটা কোন দিক যাইতো? দুইজনের থেকে কিছু পরিমাণ বল নিয়ে নে সে এই দিক মাঝ বরাবর যাইতো। এইটাই হইতো কি ভেক্টর, লব্ধি ভেক্টর। আর এইটা যদি পি হইতো, পি ভেক্টর, এবং এটি যদি কিউ ভেক্টর হইতো, তাহলে এদের মাঝ বরাবর যে লব্ধিটা গেছে এটা হচ্ছে এদের যোগফল ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। দুইজনের যে বল, এই যে প্রয়োগকৃত বল পি এবং কিউ, এটা কি কিউ, এবং এই দিকের বরাবর অ্যাপ্লাইকৃত ফোর্স কত ছিল, পি। এই দুইজনের যোগ অংশই হইতো চলো এই দিক আর লব্ধি। দুইজনের যতটুকু অ্যাপ্লাইড ফোর্স প্রয়োগ করতো, এই সবগুলো ফোর্স যোগ হয়ে এই মাঝ বরাবর কাজ করতো। একজন যদি বলকে শর্ট করে তাইলে বলের বেগ কিন্তু কম হয়, পাশাপাশি যদি দুইজন এট এ টাইম শর্ট করে তাইলে কিন্তু বলের গতি বেশি হয়। গতি কখন বেশি হয়? যদি এর উপরে প্রয়োগকৃত বলের পরিমাণটা বেশি থাকে, তাই না? তো আমরা কিন্তু জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইকুয়াল টু এম এ, এই এ কে তুমি ভেঙে লিখতে পারো এম ভি মাইনাস ইউ বাই টি। এই জায়গা থেকে দেখো তো এফ এর সাথে ভি এর সম্পর্ক কি, বেগের সম্পর্ক কি? বলের সাথে বেগের সম্পর্ক ডিরেক্ট সমানুপাতিক না? এফ প্রপোর্শনাল টু ভি।
তুমি বল যত বেশি প্রয়োগ করবে বেগের পরিমাণটা তত বাড়বে। এই জায়গায় তো সেম জিনিস, দুইজন মিলে যখন হিট করাইছো তখন তো বেগটা একটু বেশি হয়েছে, ওই যে সেম জিনিস পি প্লাস কিউ ইকুয়াল টু আর হয়েছে, তখনই তো দুইজনের যোগফল যোগ হয়ে এই দিক বরাবর চলছে, প্রপার ফিজিক্স এর মতো। এই জায়গায় দেখছো বল তো যত তুমি বেশি প্রয়োগ করবে এই বল বা বলটার মান যত বেশি হবে বেগের মানটাও তত বাড়তে থাকবে। রানিং ফিনিশ। পাশাপাশি সময়ের সাথে বলের সম্পর্ক কি? ব্যস্ত আনুপাতিক, তাই না? এফ এক্সপ্রেশন টু 1/t। এই কেসে সময়ের সাথে বলের সম্পর্ক কি? ব্যস্ত আনুপাতিক। বা তুমি বল মনে করো যে বেশি দিছো বাট অনেক বেশি সময় নিয়ে ফেলছো, স্থিতিস্থাপক সংঘর্ষের মতো। স্থিতিস্থাপক সংঘর্ষে খুব কম পরিমাণ সময় হয় ইফেক্টিভ ফোর্স। বা শাটার দিয়ে যদি তুমি কোনো একটা একটা ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে তুমি একটা কর্ক বা শাটেলকে খুব দ্রুত হিট করাইছো, এই জায়গায় কন্টাক্ট ফোর্সের মান যদি অনেক বেশি হয় তাইলে বল আঘাতের মানটা তত বাড়ে। তো এই জায়গাগুলো কাজ হয় কি, খুব কম সময় বেশি কন্টাক্ট ফোর্স হয়, মানে খুব কম সময় কন্টাক্টে থাকে এবং ফোর্সের মান অনেক বেশি হয়, তাই না? এই জায়গাগুলিতেও ঠিক সেম হয়। যদি বেশি সময় ধরে তুমি কন্টাক্টে থাকো তাহলে ফোর্সের মানটা কমে যায়। বাট তোমাকে অল্প সময়ে অনেকটা বেশি বল দিতে হয়, অনেকটা ব্যাডমিন্টনের বলের মতো এবং ক্রিকেটের বলের মতো। ক্রিকেটের বল একজন বলার এই দিক বরাবর ছুড়ে মারে অনেক বেশি বেগে, এট দ্য সেম টাইম একজন ব্যাটিং যখন ব্যাট করে তখন সে কি করে? ধাপ করে মারে। এবং ক্রিকেট এবং এই ব্যাট এবং বলের ভিতরে খুব কম সময়ের কন্টাক্ট ফোর্স হয়, সময়টা যত সর্বনিম্ন হয়, পাশাপাশি বলের পরিমাণটা, বল যত বেশি হয় সময় যত কম হয় বেগের মানটা তত বেশি হয়। কম সময়ে দেখো এই যে সময় তুমি কম বেশি সব থেকে কম নিছো, বলের মান সব থেকে বেশি প্রয়োগ করছো, তার মানে বেগের মানটা সব থেকে বেশি হয়েছে। কম সময়ে অ্যাপ্লাইড কৃত ফোর্সের মান সব থেকে বেশি ম্যাক্সিমাম, তাইলে বেগের মানটা কত? একদম ম্যাক্সিমাম, তাই না? টাইম মিনিমাম, অ্যাপ্লাইড কৃত ফোর্সের মান হচ্ছিল বেশি, পাশাপাশি বেগও বেশি। ওই যে ফোর্সও বেশি বেগও বেশি। টাইম সর্বনিম্ন, বেগ সর্বোচ্চ হয়েছে, বল সর্বোচ্চ হয়েছে, মানে অল্প সময়ে তুমি বেশি ফোর্স দিছো, এতে করে বস্তুটি সর্বোচ্চ বেগে এই দিক বরাবর গতিশীল হয়েছে। ক্রিকেট খেলার জিনিসপত্রগুলো তুমি দেখবে যে বল এবং ব্যাটের সাথে কানেক্টেড সংখ্যাটা খুব কম সময়, খুব অল্প সময় হয়, 0.1 সেকেন্ডেরও কম সময়ে কন্টাক্ট হয়, বাট বল কিন্তু অনেক দূরে গিয়ে পড়ে। জাস্ট লাইক সেম এইভাবে কাজ করে। এরপরে আমরা শিখবো এইগুলো কিভাবে একটা বল কত দূর গিয়ে পড়ছে, ওদেরকে বলা হচ্ছিল প্রাস, তোমার কাছে নাই, ওগুলো আমরা শিখবো ছিল এইচএসসি তে হায়ার ম্যাথে। এইগুলো ভেক্টর যোগের সমান্তরিক, ভেক্টর বিয়োগ। এবার আমরা দেখবো ছিল ভেক্টর বিয়োগ, কিভাবে ভেক্টরকে বিয়োগ করা হয়। ওই যে সেম ভেক্টর, বিপরীত ভেক্টর আর ভেক্টর বিয়োগ কিন্তু অনেকটা জাস্ট লাইক সেম জিনিস। তো লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে এই দিক বরাবর পি ভেক্টর, ওরে যদি আমরা ঘোরায় দেই, রিভার্স করি, তাইলে আমরা পেয়ে যাবো ছিল মাইনাস পি ভেক্টর। কত কোণে ঘোরাইছি? সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি অথবা পায়ের সমপরিমাণ কোণে ঘোরায় দিছি। যদি পায়ের সমপরিমাণ কোণে ঘোরায় দেই, এইবার যেটা আমরা পাইছি এটাকে বলা হচ্ছিল বিপরীত ভেক্টর। এই যে মাইনাস পি ভেক্টর, একে বলা হচ্ছিল কি? বিপরীত ভেক্টর। তো ভেক্টরকে কিভাবে বিয়োগ করা হয়? ওই যে সেম, যদি এই জায়গায় থেকে আমরা ভেক্টরকে বিয়োগ করাইতাম, তো লেটস সে আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, এই দিক বরাবর একটা ভেক্টর আছে পি ভেক্টর, এবং এই দিক বরাবর আমাদের কাছে আরো একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এবং এদের মাঝের কোণ হচ্ছিল আলফা। কিউ ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, এই দিক বরাবর আছে হচ্ছিল পি ভেক্টর এবং এই দিক বরাবর আছে কিউ ভেক্টর। তো যে ভেক্টরকে আমরা বিয়োগ করাবো, তো এই জায়গা থেকে আমরা কি করবো? পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তো এদের একটা লব্ধি পাবো আমরা, সেটি কি হবে? আর ভেক্টর, তাই না? এর উপরে কিন্তু এরকম অ্যারো দিতে হবে, তাইলেই তুমি বুঝবে যে একটা ভেক্টর। তো এইটাকে তুমি সাজায় লিখতে পারো কিভাবে? পি ভেক্টর মাইনাস পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর ইকুয়াল টু কত? আর ভেক্টর। এই যে কখন আমরা ভেক্টর মাইনাস পাই, এই যে ওরে যদি আমরা 90 ডিগ্রি বলো, সরি 180 ডিগ্রি অথবা পায়ের সমপরিমাণ কোণে যদি ঘুরাই দেই, তাইলেই তো আমরা পেয়ে যাচ্ছিল বিপরীত ভেক্টর, বা এই যে ইনভার্স ভেক্টর বা বিপরীত ভেক্টর, তাই না? তোমাকে ঘুরাই দিতে হবে কত কোণে? 180 ডিগ্রি বা সরল কোণে ঘুরাই দিতে হবে। চলো ওই ভেক্টরকে, যে ভেক্টরকে আমরা বিয়োগ করব তাকে আমরা
ঘুরাই দিয়ে যোগ করে দেব। চলো এটাকে আমরা যদি ঘুরাই দিয়ে যোগ করি তাইলেই তো আমরা পেয়ে যাবে হচ্ছিল পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। এই যে ঘুরাই দাও এই দিক বরাবর, কতটা ঘুরবে সে, এই যে ভেক্টরটা আমরা এবার পাবো সেটি হচ্ছিল মাইনাস কিউ ভেক্টর। কত কোণে ঘুরাইছি আমরা, ওই যে সরল কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি, পুরো কোণটা 180 ডিগ্রি। তাইলে এইবার যে ভেক্টরটা ফর্ম করবে এই সামান্তরিকের কর্ণ, এই সামান্তরিকের কর্ণটাই হবে হচ্ছিল এদের লব্ধি ভেক্টর। আর এই লব্ধিকে তুমি দুইটার দ্বারা প্রকাশ করলে খুব সুন্দর দেখায়, আর ভেক্টর, তাই না? তো এইবার এদের মাঝের কোণ কত, এই মাঝের কোণ কি আর আলফা আছে? ডেফিনেটলি না। এই কোণটা কত? থিটা। এই থিটা ইজ ইকুয়াল টু কত? থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস আলফা। ওকে, থিটা ইজ ইকুয়াল টু কত? 180 মাইনাস আলফা। কিভাবে? এই পুরো কোণটা 180 থেকে যদি আলফাটাকে বিয়োগ করা যায় তাইলেই তো আমরা পেয়ে যাবো ছিল থিটা। তো ওইভাবে ভেক্টরকে বিয়োগ করাও ওই ভেক্টর যোগের মতো করে, লব্ধি ভেক্টর আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। বাট এই কোণটা কি আর আলফা আছে? আলফা নাই, তো এই কোণটা কত? থিটা। আর এই থিটা ইজ ইকুয়াল টু তুমি কত লিখতে পারো? 180 মাইনাস আলফা। বসায় দাও, সেম জিনিস, 180 মাইনাস আলফা। এই তুমি পেয়ে যাবে হচ্ছিল ভেক্টর বিয়োগ। তো তুমি যদি এই জায়গায় থেকে দুইবার রিভার্স করাও, এই যে দিকটাকে একবার ঘুরায় দাও, এট দ্য সেম টাইম তুমি যদি আবার মানটাকে আরো একবার ঘুরাও, তো এইটা যদি হয়তো 5 মিটার, এটা পজিটিভ, তুমি যদি এই জায়গায় আবার আরো একবার করে দাও -5, তাইলে কয়বার হইতো? এই জায়গায় দেখো, যদি এই জায়গায় তুমি বসাইতে 2p এর মান তো p এ রাখছি আমরা, আর q কে আমরা ঘুরাই দিছি, তুমি যদি আরো একবার মান নেগেটিভ করতা, পাশাপাশি এই জায়গায় আরো একবার নেগেটিভ করছে 180 মাইনাস আলফা, তাইলে কি হইতো? দুইবার নেগেটিভ করলে সেটা কি হয়? পজিটিভ হয়। তোমাকে একটা ঘুরাইতে হবে, হয় মানকে অথবা দিককে, তাই না? সবচেয়ে বেটার অ্যাপ্রোচ কোনটা? তুমি দিককে ঘুরায় দাও। ভেক্টর তো মেইনলি প্রকাশই করা হচ্ছিল দিকের মাধ্যমে, তোমাকে দিককে ঘুরাই দিতে হবে। কত কোণে? ওই যে 180 থেকে এই আলফাকে বিয়োগ করালেই তুমি পেয়ে যাবে হচ্ছিল কত কোণে তুমি ঘুরাই দিছো। সোফার ক্লিয়ার? এই গেল আমাদের মোট দুইটা টপিক, অনেকগুলো টপিক, প্রায় শেষের দিকে আমরা। তো ভাইয়া, তোমার দায়িত্ব কিন্তু ক্লাসটাকে খুব দ্রুত শেয়ার করে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি আমাদের পেইড কোর্স চলমান, সেই সাথে আমরা অনেকগুলো কোর্স একই সাথে রানিং লঞ্চ করব। সেগুলো থাকতে হচ্ছিল এইচএসসি 22, 26, 2027, at the same time 2028। এই মুহূর্তে চলমান আছে হচ্ছিল 2026 পিএফআরসি, প্রিমিয়াম ফাইনাল রিভিশন কোর্স 2026। দ্য প্রাইস অনলি 300 টাকা। ওই যে কোর্স লিংক তোমার ডেসক্রিপশনে দেয়া আছে, এখনই এনরোল নিয়ে নাও। আর ক্লাসটা শুরু হবে খুব রিসেন্ট টাইমে, 25 ডিসেম্বর, 25 তারিখ থেকে কোর্সের ক্লাসটা রানিং হবে। এই গেল সোফার অনেকগুলো জিনিসপত্র, আমরা এট এ টাইম অনেকগুলো জিনিসপত্র দেখে ফেলছি। কি কি দেখলাম? আমরা দেখতেছিল ভেক্টর রাশি, ভেক্টরের প্রকাশমান সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি, ভেক্টর যোগের সমান্তরিক বিধি, ভেক্টরের বিয়োগ, সমান্তরাল ভেক্টর। এবার আমরা দেখব একটু এক্সেপশনাল কেস, সমান্তরাল ভেক্টর। পরবর্তী টপিক থাকবে আমাদের সমান্তরাল ভেক্টর। আজকের ক্লাসের শেষ টপিক সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর কি? ওই যে সমান্তরাল মানে কি? লেটস আমাদের কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, এবং আমাদের কাছে এ ভেক্টর ধরি আমরা, প্রত্যেকবার তো পি ভেক্টর ধরতেছি, এ ভেক্টর, এবং আমাদের কাছে আরো একটা ভেক্টর আছে বি ভেক্টর। সমান্তরাল মানে কি? এই যে প্যারালাল, এই দিক বরাবর এ ভেক্টর, আরো একটা ভেক্টর এই দিক বরাবর হয়, তাইলেই তো তারা সমান্তরাল ভেক্টর হয়, বি ভেক্টর। প্যারালাল
এই সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত কি? সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত হচ্ছিল এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এদের মান যদি শূন্য হয় তাইলে এরা সমান্তরাল ভেক্টর গঠন করে। এরা তখন হচ্ছিল সমান্তরাল। সমান্তরাল পাশাপাশি যদি এই দুইটা ভেক্টরের সহগগুলোর মান, এ ভেক্টর কে কি লেখা যায়? এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস, একটু ভালো করে লিখি আমরা জিনিসপত্রগুলোকে। এ ভেক্টরকে প্রকাশ করা হয় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। পাশাপাশি বি আরো একটা ভেক্টর আছে, বি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তো কখন এই দুইটা ভেক্টর সমান্তরাল হবে? দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান যদি সমান শূন্য হয় তাইলে এরা সমান্তরাল ভেক্টর গঠন করে। পাশাপাশি এই দুইটা ভেক্টরের সহগগুলোর অনুপাত যদি এই আই আই জে জে এই ভেক্টর গুলোর সহগগুলোর অনুপাত যদি সমান হয় কে কে, তাইলে এরা সমান্তরাল ভেক্টর গঠন করে। কিভাবে? এ এক্স বাই বি এক্স ইকুয়াল টু এ ওয়াই বাই বি ওয়াই। এই যাই ভেক্টর, এদের সহগ আই আই নিছি আমরা, জে জে নিছি, এদের সহগগুলোর অনুপাত যদি সমান হয়, পাশাপাশি কে কে নিছি, এ জেড বাই বি জেড। এই যে ফর্মুলাটা দাঁড়াইছে, এইবার এইটাকে যদি তারা মেনে চলে তাহলে তারা হচ্ছিল সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর হওয়ার শর্ত কি? ভেরি সিম্পল, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এদের ক্রস গুণফলের মান যদি সমান হয় তাইলে এরা হচ্ছিল সমান্তরাল ভেক্টর। বাট এইটাকে তুমি যদি রিপ্রেজেন্ট করাইতে যাও তাইলে একটু প্যারা আছে। কিভাবে? এইভাবে তোমাকে নিতে হবে, ভেক্টর রিপ্রেজেন্ট করতে হবে। ক্রস গুণফল কিভাবে নিতে হবে? তোমাকে প্রথমে নিতে হবে চলো এই যে ভেক্টর গুলো আমরা নিয়েছি আই জে এবং কে, এই জায়গায় তোমাকে মান বসাইতে হবে এ এক্স এ ওয়াই এ জেড, ডিভাইডেড নিচে থাকবে চলো বি এক্স বি বি ওয়াই আর কি বি জেড। এইবার তোমাকে প্রথমে এদেরকে নির্ণায়কের মান বের করতে হবে। তো তুমি এই ম্যাট্রিক্সটা তো আর শেখো নাই, তাই না? এই ম্যাট্রিক্স কি তুমি শিখছো? তোমার বইয়ের ভিতরে ম্যাট্রিক্স সম্ভবত নাই, এই জিনিসপত্রগুলো তোমার নাই, তাই না? এই ম্যাট্রিক্স যদি তোমার বইয়ে না থাকে তাইলে তোমাকে কি করতে হবে? এই সহগগুলোর মান দ্বারা করতে হবে। আর এই সহগগুলোর মানটা দিয়ে যদি তুমি করো তাইলে খুব দ্রুতই আনসার পেয়ে যাবে এবং একদম সঠিক আনসারটাই পাবে। তো কিভাবে করবো আমরা? এক্স বাই বি এক্স, ও সরি এই জায়গায় তো আমি এক্স দিয়ে রাখি নাই, এক্স এই যে সহগ, আই এর সহগ কি? বি এক্স, আই এর সহগ কি? এক্স, তাহলে আই এক্স এক্স বাই বি এক্স। এই জায়গায় জে এর সহগ কি? এ ওয়াই, জে এর সহগ কি? বি ওয়াই, এ ওয়াই বাই বি ওয়াই। এই যে কে এর সহগ কি? এ জেড, বি এর সহগ কি? বি জেড। এদের অনুপাত যদি সমান হয় তাইলেই এরা ভেক্টরটা গঠন করে। এদেরকে বলা হচ্ছিল সমান্তরাল ভেক্টর। তো সমান্তরাল ভেক্টর কিভাবে প্রকাশ করা হয়? এই যে এইভাবে প্রকাশ করা হয়, এ সমান্তরাল বি, মাঝখানে দুইটা টান মাইরে দিলেই তুমি পেয়ে যাবে হচ্ছিল সমান্তরাল ভেক্টর। সোফার ক্লিয়ার? এই গেল ভেক্টরের সবগুলো কনসেপ্ট। ভেক্টর কিভাবে যোগ করতে হয়, ভেক্টর কিভাবে বিয়োগ করতে হয়। তুমি খুব ছোট্টবেলার জিনিসপত্র পড়তেছো, তাই এই জিনিসপত্রগুলোই আমি তোমার শিখাইলাম। এই জায়গায় থেকে তোমাকে পড়ানোর অনেক কিছুই আছে, বাট যেগুলো তোমার বইয়ে নাই, তাই না? দেখো তো এই যে তোমার বইয়ের যে প্রথমে একটা টপিক লাইনটা, তোমার অধ্যায়ের যে নামটা, এর নাম কি ছিল? সমতলীয় ভেক্টর। তো ওই সমতলীয় ভেক্টরটাও কিন্তু একটা টপিক আছে, তুমি বড় হলেই বুঝতে পারবে সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত কি। ওই যে সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে যে লেটস আমাদের কাছে একটা সারফেস আছে, এই সারফেসের উপরে বেশ কয়েকটা ভেক্টর পড়ে আছে। এই দিক বরাবর একটা ভেক্টর আছে এ ভেক্টর, এই দিক বরাবর আরো একটা ভেক্টর আছে বি ভেক্টর, এ ভেক্টর এটি বি ভেক্টর, এবং এর মাঝ বরাবর আরো একটা ভেক্টর আছে সি ভেক্টর। জাস্ট লাইক অনেকটা এরকম বলতে পারো যে আমাদের হাতের উপরে বা টেবিলের উপরে অনেকগুলো কলম পড়ে আছে, এই যে কলম পড়ে আছে। তো এই কলমগুলো আসলে একই তলে আছে, তাই না? সমতলীয়, সমতল মানে কি? এই সমতলের উপরে আছে। তো এইগুলো কিভাবে আমরা প্রকাশ করব? তো এই যে সমতলীয় ভেক্টর হওয়ার শর্ত কি? এই দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস করাই, এ ভেক্টর
ক্রস বি ভেক্টর, এরপরে আমরা যে ফলাফলটা পাবো সেটি একটা ভেক্টর, ইনটু এদের সাথে বাকি যে ভেক্টরটা থাকে ওই ভেক্টরের ডট গুণফলের মান যদি 0 হয় তাইলে এরা হচ্ছিল সমান্তরাল ভেক্টর, সমতলীয় ভেক্টর হয়। তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এদেরকে যদি আমরা ক্রস করাই তাইলে আমরা ডেফিনেটলি একটা ভেক্টর পাবো, লেটস সে সেটা হচ্ছিল ডি ভেক্টর। এই যেটাকে ক্রস করাবো সেইটা থাকবে তলের একদম উপরে লম্ব বরাবর, এই দিক বরাবর। এই যে দুইটা ভেক্টরকে আমরা ক্রস করাইছি, এইবার যে ভেক্টরটা পাইছি সেটা হচ্ছে তলের উপরে লম্ব একদম 90 ডিগ্রি বরাবর লম্ব। এইবার তুমি দেখো তো এই যে সি ভেক্টর এবং এই আমরা যে প্রাপ্ত ভেক্টরটা ডি ভেক্টর, এদের মাঝের কোণ কত? 90 ডিগ্রি, তাই না? ওই যে ওই জায়গায় থেকে তোমাকে প্রমাণ করতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টরের মান যদি 0 হয় তাইলে আমরা পেয়ে যাবো হচ্ছিল একটা সমান সমতলীয় ভেক্টর। এই গেল সমতলীয় ভেক্টরের কনসেপ্ট। বাট এর থেকে অ্যাডভান্স কেস আছে, যদি তুমি এই দেখেই বলে দিতে পারবে যে কোনটা সমতলীয় ভেক্টর আর কোনটা অসমতলীয় ভেক্টর। তো কিভাবে? এই যে এই ভেক্টরটাকে যদি এই ভেক্টরটা তুমি একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তো এদের দ্বারা গঠিত একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয় আই জে কে, তো এদের দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি হইতো? এক্স এক্স এ ওয়াই এ জেড, bx by bz, এদের দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি 0 হয়, অথবা এদের দ্বারা গঠিত, বাংলা এদেরকে কি বলা হয়, এদের দ্বারা গঠিত ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাইলে এদেরকে বলা হচ্ছিল সমতলীয় ভেক্টর। তো তুমি এই জায়গা থেকে দেখে আসলে কিভাবে বলে ফেলতে পারবে যে এটা সমতলীয় ভেক্টর বা এটা সমতলীয় ভেক্টর না? তুমি দেখবে যে কলাম অপারেশন করবে, রো অপারেশন নামে, এই একটার সাথে r1 প্লাস r2, এদেরকে তুমি যোগ করায় বসাবে হচ্ছিল r3 তে, তাই না? কলাম অপারেশন, রো অপারেশন অথবা কলাম অপারেশন নামে শব্দ আছে। এই রো অপারেশন অথবা কলাম অপারেশন করে তুমি দেখবে যে একটা রো এর সাথে আরেকটা যোগ করলে যদি আরো একটা লাইন পাই তাইলেই সেটা তাদের ডিটারমিনেন্টের মান 0 আসে। এই যে ভেক্টর, এই ভেক্টর দুইটা লাইন অন 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 1 3 5, তো এই যে ভেক্টর, এই ভেক্টরের নির্ণায়কের মান আসবে কত? 0। কেন? এদের দুইটা কলাম কিন্তু একই হয়ে গেছে, পাশাপাশি দুইটা কলাম অথবা দুইটা সারি যদি একই হয় তাইলে এদের নির্ণায়কের মান কত হবে? 0 হবে। পাশাপাশি যদি এরকম হইতো যে 1 1 1, ওর বেটা একটু ফাঁকে ফাঁকে লিখি আমরা ভেক্টর গুলোকে, অন অন অন, অথবা তুমি এইবার ভিন্ন ভিন্ন মান নাও, 2 2 2 2 2 2, এই জায়গায় লিখতে কত? 4 5 7। তো দেখছো না এই যে দুইটা সারি, দুইটা সারি এর মান কিন্তু সেম হয়েছে। যদি দুইটা সারি এর মান সেম হয় তাইলে এদের দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত হবে? 0 হবে। তাইলেই তুমি বলে দিতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি সমতলীয় ভেক্টর আর কোনটা অসমতলীয় ভেক্টর। যদি এদের দ্বারা ওই রো অপারেশন করে যদি তুমি একটার সাথে আরেকটা যোগ করে ওইগুলো পাও, দুইটা সেম আসে, তাইলে এরা সমতলীয়, আর যদি সমান না আসে তাইলে তারা হচ্ছিল অসমতলীয়। এই গেল সুপার রানিং। তো ভাই এই জিনিসটা আমরা কিভাবে আসলে অ্যাকচুয়ালি পরীক্ষার হলে মাথায় থাকবে? তো মানুষ আসলে যেটা দেখতে চাইস সেটা পারে, তাই না? তুমি যদি চাও যে আমি পৃথিবীর সব থেকে টপ র্যাঙ্কিং এর একজন ব্যক্তি হতে চাই, তবে তোমার বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি এবং সেই অনুযায়ী কাজ করতে থাকো, ডেফিনেটলি সম্ভব, তাই না? যদি ডেফিনেটলি সম্ভব হয়, এর অ্যাকচুয়াল উদাহরণটা আসলে কারা রাখছেন পুরো পৃথিবীতে? অনেক অনেক মানুষ, ব্যক্তি যারা কিনা এই এক্সাম্পল গুলো পুরো পৃথিবীতে তৈরি করে রাখছেন। যেমন যেমন তুমি কিন্তু জানো যে সব থেকে ধনাঢ্য ব্যক্তি যারা বড় লোক হয় তাদেরকে কিন্তু মানুষ ফলো করে না। মানে আমি তোমার বোঝাইতে চাচ্ছিলাম, যারা পূর্বপুরুষ থেকে সম্পদ পেয়ে বড় লোক হয় তাদেরকে কিন্তু মানুষ ফলো করে না। মানুষ ঠিক তাদেরকে ফলো করে যারা খুব শূন্য থেকে বড় লোক হয়েছে, একদম প্রত্যেকটা স্টেপ ধীরে 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 এগিয়ে গেছে। তো মানুষ তাদেরকে ফলো করে এবং তাদের লাইফ স্টাইলকে নিজের ভিতরে ধারণ করতে চায়। ফর এক্সাম্পল কে হতে পারে? দেখছো না, তুমি একজনকে দেখছো যার কাছে খবরের কাগজ কেনার টাকা ছিল না, সেও কিন্তু হয়েছে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো।
এই কথাটা তোমাকে আমি বলে রাখছি, আর তুমি এই জিনিসটা দেখে রাখবে যে কে অ্যাকচুয়ালি কার কাছে খবরের কাগজ কেনার টাকা ছিল না, বাট সে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়েছে। এই জিনিসটা আমি তোমারে জানাই রাখলাম, আর এটা খুঁজে বের করার দায়িত্ব তোমার। এছাড়াও যদি তুমি বলে যে ভাই আমি পারবো না, আমি ব্যর্থ, তাহলে তুমি মনে রাখো, ব্যর্থতার গল্প যদি শুনতে চাও তবে আলী বাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার গল্প শোনো, যে একাধিকবার ফেল করছে, হাজার হাজার বার ফেল করার পরেও সে সফল হয়েছে। এট দ্য সেম টাইম যে কিনা টর্চ লাইট তৈরি করছিলেন বা লাইট যিনি তৈরি করছিলেন তিনিও 10,000 বার ফেল করছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই যে এতবার ব্যর্থ হওয়ার পরে আপনার কেমনটা লেগেছিল, তিনি বলছিলেন ডেফিনেটলি না, আমার কিছুই হয় নাই, আমি তো এতবার ভুল করি নাই অথবা ফেল করি নাই, আমি প্রত্যেকটা বার আসলে ভুল রাস্তাকে টার্গেট করেছিলাম, এবং এই প্রত্যেকটা বার আমি শিখেছিলাম যে এই রাস্তাটা তোমাকে ফলাফল দেবে না। তো এই প্রত্যেকটা ভুল পথই আমাকে ধীরে ধীরে এগিয়ে দিয়েছে আসলে সঠিক পথের দিকে। তো শেষ পর্যন্ত আমি সফল হয়েছি, ওইটাই। তো যদি তুমি এই সফল চেষ্টাটাকে ছেড়ে দাও তাহলে তুমি খুব দ্রুতই হারিয়ে যাবে, আর যদি চেষ্টাটাকে অব্যাহত রাখো তাহলে তোমার দ্বারা এই যে অন্ধকার রাতটাকে একদিন উজ্জ্বল আলোয় আলোকিত করা সম্ভব। মানুষ কিন্তু সেটা করিয়ে দেখিয়েছেন, তাই না? যদি তুমি চেষ্টাটাকে অব্যাহত রাখো তাহলে তুমি ডেফিনেটলি পারবে, আর পুরো ওয়ার্ল্ডকেই চেস করতে পারবে, অনেকটা জোহরান মামদানির মতো। তুমি খুঁজে নিও জোহরান মামদানি আসলে কে, তাই না ভাইয়া? তবে আজকের ক্লাস এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার, লাভ ইউ, লাভ ইউ গাইস। দেখা হবে পরবর্তী ক্লাসে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।